বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় সবসময় তৈরি থাকতে হবে সশস্ত্র বাহিনীকে। পিজিআরের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী জনগণ থেকে দূরে রেখে নিরাপত্তা নয়। সাইবার যুদ্ধ, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, ড্রোন যুদ্ধ কিংবা তথ্য যুদ্ধ, এইসব বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় শুধুমাত্র পিজিআরই নয়, প্রতিটি বাহিনীকেই আধুনিক এবং সময় উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যাস করা জরুরি, জনগণ যাতে নিজেদেরকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন মনে না করেন। জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে সবার আগে বাংলাদেশ নীতিতে জোর রাষ্ট্রপতির। সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসাবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে নেওয়া হয়েছে সবার আগে বাংলাদেশ নীতি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলমান, প্রমাণ পেলে সন্ত্রাস বিরোধী আইনে বিচার। শাপলা চত্বর মামলায় কাঠগড়ায় দাঁড়াতে হবে শেখ হাসিনাকে। রাখাইনে ফের সংঘাতের পেছনে নানা সমীকরণ, নিছক সামরিক নয়, সম্ভাব্য অর্থনৈতিক করিডোর ঘিরে ভূ রাজনীতির প্রভাব দেখছেন বিশ্লেষক। ঝুঁকিতে আঞ্চলিক স্থিতিশীলতাও। লেখক গবেষক আবুল কাশেম ফজলুল হকের প্রয়াণ, হঠাৎ অসুস্থ হলে হাসপাতালে নেয়ার পর মৃত্যু। সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহারের লড়াইয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। খামেনির শেষ বিদায়ে কাঁদছে ইরান। কোটি মানুষের ভালোবাসা দেখে বিস্মিত ট্রাম্প। শীর্ষ নেতাদের ফের নিশ্চিহ্নের হুমকি, আদর্শকে হত্যা করা যায় না, জবাব তেহরানের। এবং ভিনিসিয়াস হালান্ড দ্বৈরথের অপেক্ষা, রাতে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল নরওয়ে। সকালে স্বাগতিক মেক্সিকোর চ্যালেঞ্জ নেবে ইংল্যান্ড। পরিবর্তিত ভূ রাজনৈতিক বাস্তবতা, সাইবার যুদ্ধ সহ বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় সশস্ত্র বাহিনীকে করা হবে সময় উপযোগী। নিরাপত্তা কৌশল যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, খেয়াল রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পিজিআরের প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে যোগ দিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, সশস্ত্র বাহিনী হবে চতুর্মাত্রিক। জোর দেন সবার আগে বাংলাদেশ নীতিতে। ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন সরকার প্রধান। কুশল বিনিময় করেন চট্টগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সঙ্গে শহীদ হওয়া ৫ পিজিআর সদস্যের পরিবারের সঙ্গে। এ সময় সাইবার যুদ্ধসহ বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাহিনীগুলোকে আরও আধুনিক এবং প্রশিক্ষিত হওয়া জরুরি উল্লেখ করে সশস্ত্র বাহিনীকে আরও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। সশস্ত্র বাহিনীর পাশাপাশি পিজিআর কিংবা এসএসএফ এর মতন সফিস্টিকেটেড বাহিনীগুলোকেও সরকার আরও আধুনিকায়নের পরিকল্পনা গ্রহণ করেছে। পিজিআর এর মতন বিশেষায়িত বাহিনীর সর্বোচ্চ সফলতার জন্য আধুনিক নিরাপত্তা কৌশল এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি প্রতিটি সদস্যের সাহস, সততা, বিশ্বস্ততা, সর্বোচ্চ পেশাদারিত্ব, নিয়মবর্তিতা এবং সর্বোপরি চেইন অফ কমান্ড অনুসরণ, এই বিষয়গুলো কঠোরভাবে মেনে চলা অপরিহার্য। নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে গণতান্ত্রিক সরকারের প্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন না করে নিরাপত্তা কৌশল বিন্যস্ত করার উপর জোর দেন প্রধানমন্ত্রী। গণতান্ত্রিক সরকারের প্রধান হিসাবে রাজধানী ঢাকা এবং ঢাকার বাইরে দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রায়শই জনসভা এবং বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচিতে আমাকে অংশগ্রহণ করতে হয়। নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যাস করা জরুরি, জনগণ যাতে নিজেদেরকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন মনে না করেন। প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পেশাদারিত্ব বজায় রাখলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কখনো হুমকির মুখে পড়বে না। সশস্ত্র বাহিনী যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কঠোর নিয়মবর্তিতা অনুসরণ এবং পেশাদারিত্ব বজায় রাখেন, তাহলে
দেশের সার্বভৌমত্ব আর কখনোই হুমকির সম্মুখীন হবে না বলে আমি বিশ্বাস করি, ইনশাআল্লাহ। এর আগে আলাদা অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, সশস্ত্র বাহিনী হবে চতুর্মাত্রিক। জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে সবার আগে বাংলাদেশ নীতি ধারণ করা হচ্ছে। সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসাবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। দেশের প্রতিরক্ষা পরিকল্পনা প্রণয়ন ও প্রস্তুতি, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি ও জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে নেওয়া হয়েছে সবার আগে বাংলাদেশ নীতি। সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর বলেও জানান রাষ্ট্রপ্রধান। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী শাহিন আলম। যাচ্ছি তার কাছে। শাহিন, আমরা রিপোর্টে দেখছিলাম যে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তারা কিন্তু পিজিআর এর প্রতিষ্ঠা বার্ষিকীতে গিয়ে তাদের বক্তব্য তুলে ধরেছেন। সেক্ষেত্রে কি নির্দেশনা দিলেন বা বাংলাদেশের আগামী নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কি ভাবলেন? পিজিআর এর আজকে 51তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিল। পিজিআর হচ্ছে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, যারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ আমাদের দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যারা রয়েছেন তাদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে, তাদেরই একটি সংগঠন হচ্ছে পিজিআর। সেখানে আজকে প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। সেখানে বিভিন্ন বিষয়ে কথা বলা হয়েছে। বিশেষ করে পিজিআরের সদস্যদেরকে তিনি বলেছেন সব কিছুতে তাদেরকে যেন আরও বেশি চৌকস, আরও বেশি বহুমাত্রিক ভূমিকায় তারা যেন অবতীর্ণ হন, সে বিষয়ে তিনি নির্দেশনা প্রদান করেছেন। এই সংক্রান্ত আমরা কিছু তথ্য একটু দেখে নেই। সেটা হচ্ছে প্রধানমন্ত্রী নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পিজিআরের সদস্যদেরকে বলেছেন তাদেরকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন চ্যালেঞ্জ নিতে হয়, সেই চ্যালেঞ্জগুলো যেন তারা মোকাবেলা করতে পারে, নিতে পারে, এবং এই সরকারের পক্ষ থেকেও তাদেরকে আরও সামনের দিনে আরও বেশি আধুনিকায়ন করার বিষয়েও সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণের কথা তিনি বলেছেন। এবং আলোচনার দাবি রাখে জনগণ থেকে দূরে রেখে সরকার প্রধান নিরাপত্তা নয়, এই বিষয়ের যদি একটু বলেন। তিনি, আমরা আগেও দেখেছি যখন এসএসএফ এর একটি প্রোগ্রামে একই কথা বলেছেন, যেহেতু এসএসএফ এবং পিজিআর একই ভূমিকায় প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করেন। সেই নিরাপত্তা নিশ্চিতকরণের ক্ষেত্রে অনেক সময় এমন হয়ে থাকে যে প্রধানমন্ত্রীকে দেখে অনেক সময় দলের বা সাধারণ মানুষ তার কাছাকাছি যাওয়ার জন্য চেষ্টা করেন। এমন কাজের সময় তাদেরকে আসলে প্রধানমন্ত্রী নিরাপত্তা নিশ্চিতের সময় তাদেরকে দূরে ঠেলে দিতে হয়, একটু রুড বিহেভ করতে হয়। তো সেক্ষেত্রে প্রধানমন্ত্রী এবং জনগণের মধ্যে যেন দূরত্ব তৈরি না হয়, সেই ব্যাপারগুলো খুব ভালোভাবে লক্ষ্য রাখার নির্দেশনা তিনি দিয়েছেন। সেক্ষেত্রে রাষ্ট্রপতির বক্তব্যের গুরুত্বপূর্ণ দিকটি কোন দিকে ছিল? রাষ্ট্রপতি যেটি বলেছেন, বর্তমান সরকার আমরা যেটি দেখেছি, তারা সরকার ক্ষমতায় আসার পর থেকেই একটি স্লোগান তারা ধারণ করেছে যে সবার আগে বাংলাদেশ। রাষ্ট্রপতির বক্তব্যেও কিন্তু একই বিষয়টি ফুটে উঠেছে। তিনি বলেছেন রাষ্ট্রীয় যে রণকৌশল সামনের দিনগুলোতে নির্ধারণ করা হবে, সেই বিষয়গুলোকেও কিন্তু যেন বাংলাদেশ সবার আগে সেটি নিশ্চিত করা হবে, তার মুখেও আমরা সেই বক্তব্যটি দেখেছি। এবং একই দিনে আজকে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দুইজনের বক্তব্যে আমরা দেখেছি পিজিআরের সদস্যদেরকে উদ্দেশ্য করে তারা বলেছেন যে সামনের দিনগুলোতে যে যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করে তাদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং সব বিষয়গুলোতে বাংলাদেশকে জনগণ এবং দেশকে এগিয়ে রাখে। সেক্ষেত্রে আমরা যদি একটু দেখি যে জলবায়ু এবং কার্বন নিঃসরণ নিয়েও কিন্তু আজকে বক্তব্য এসেছে। জলবায়ু সেই প্রোগ্রামটি হয়েছিল সচিবালয়, এমন একটি প্রতিবেদন আমাদের সহকর্মী করেছেন, আমরা একটু সেটি দেখে নেব। বিশ্বে মোট কার্বন নিঃসরণের ৮৬% জন্যই দায়ী অর্থনৈতিকভাবে শক্তিশালী শিল্পোন্নত দেশগুলো। এর প্রভাবে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে অন্যতম বাংলাদেশ। এই পরিস্থিতিতে কার্বন নিঃসরণ কমিয়ে কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করা গেলে কার্বন ক্রেডিট অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে সম্ভাবনা কাজে লাগানো সম্ভব। রোববার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। এতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, শিল্প খাতে পরিবেশ বান্ধব প্রযুক্তির প্রয়োগ, জ্বালানি দক্ষতা উন্নয়ন, বন সংরক্ষণ এবং ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে কার্বন শোষণ বাড়ানোর বিষয়ে গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি আন্তর্জাতিক কার্বন বাজারে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগাতে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেন তিনি। এ সময় কার্বন ক্রেডিট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত, নির্ভরযোগ্য তথ্য ভাণ্ডার গড়ে তোলা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানোর কথাও বলেন সরকার প্রধান।
এর আগে সচিবালয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস 2026 উপলক্ষে স্মারক ডাক টিকিট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে 10 টাকা মূল্যমানের স্মারক ডাক টিকিটের সঙ্গে একটি উদ্বোধনী খাম ও 5 টাকা মূল্যমানের একটি ডাটা কার্ডও প্রকাশ করা হয়। এদিকে সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সেক্ষেত্রে এই বিষয়ে গুরুত্বপূর্ণ যে দিকগুলো, আমরা যদি একটু জলবায়ুর দিকটা নিয়ে আলোচনায় আসি বা পরিবেশ কার্বন নিঃসরণের ইস্যুতে কি বলেন? আপনি জানেন যে জলবায়ু ইস্যুটি শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বব্যাপী খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি বিষয় হচ্ছে এই জলবায়ুর সামনের দিকে যেভাবে ক্রমান্বয়ে জলবায়ুর পরিবর্তন হচ্ছে। এমন একটি সভা হয়েছে, সেখানে প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। তিনি একটি বিষয় বলেছেন যে নবায়নযোগ্য যেসব জ্বালানি রয়েছে সেসব জ্বালানি ব্যবহারে তিনি উৎসাহিত করেছেন, তাগিদ দিয়েছেন। তিনি বলেছেন যে সব নবায়নযোগ্য জ্বালানির মধ্যে রয়েছে সৌর বিদ্যুৎ, সূর্যের থেকে সেটি তাপ গ্রহণ করে বিদ্যুৎ উৎপন্ন হয় এবং এই জাতীয় যেগুলো নবায়নযোগ্য জ্বালানি সেগুলো ব্যবহারে তিনি তাগিদ দিয়েছেন এবং পাশাপাশি তিনি সেই বৈঠকে আরও বেশ কিছু বিষয় জোর দিয়েছেন, নজর দিয়েছেন। আমরা যদি একটু দেখে নিই, তিনি পাশাপাশি বলেছেন কার্বন নিঃসরণ যেন কমিয়ে আনা হয়। কার্বন নিঃসরণ কমিয়ে আনার ক্ষেত্রে আমরা দেখি যে আমরা যে ভেহিকেল গাড়িগুলো ইউজ করি, ব্যক্তিগত গাড়ি যত বেশি ব্যবহার বাড়ে কার্বন নিঃসরণের পরিমাণও কিন্তু সেক্ষেত্রে বাড়তে থাকে। তো তিনি বলেছেন যে যাতে গণপরিবহন বাড়ানো হয়, ব্যক্তিগত গাড়ি কমিয়ে, তাহলে কার্বন নিঃসরণটা কিছুটা কমে আসবে। সেক্ষেত্রে সেটি বৈশ্বিক বিশ্বের জন্য, আমাদের দেশের জন্য, এই পরিবেশের জন্য সেটি খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি এই একই প্রোগ্রামে তিনি সরকারি কোনো অনুষ্ঠানে ব্যানার, ফেস্টুনে প্রধানমন্ত্রীর যেন ছবি ব্যবহার না করা হয় এই বিষয়ে তিনি নির্দেশনা দিয়েছেন এবং আমরা জানি যে সেটি আজকে একটি পরিপত্র জারি হয়েছে, সেটি আর করা হবে। শাহিন, এটি তো স্পেশালি অনেক প্রশংসারও দাবি রাখে। আমরা আগে দেখতাম যে সরকারি অনুষ্ঠান বা অন্যান্য যে কর্মযজ্ঞে এমনভাবে দেখা যেত সাবজেক্টই হয়তো ঢেকে যেত অথবা মূল প্রতিপাদ্য বিষয়ে আলোচনার বাইরে চলে যেত। এই বিষয়টি কিভাবে দেখছে বিশ্লেষকরা? জি, সেটি হচ্ছে একই সঙ্গে যেমন সাবজেক্ট ঢেকে যেত, আপনি যেটি বলছেন, একই সঙ্গে কিন্তু খরচের পরিমাণও বেড়ে যেত। যে প্রধানমন্ত্রী খুশি করার একটা প্রবণতা থাকতো, সেক্ষেত্রে ব্যানার অনেক বেশি করা হতো, অনেক বেশি ফেস্টুন করা হতো, রাষ্ট্রীয় আসলে অপচয়ের পরিমাণটা অনেক বেশিতে গিয়ে দাঁড়াতো। তো সেক্ষেত্রে প্রধানমন্ত্রী যে এই উদ্যোগটি গ্রহণ করেছেন সেটি নিঃসন্দেহে এটি প্রশংসার দাবি রাখে। আমরা দেখেছি যে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার যখন পেয়েছেন তারপর থেকে এমন ইতিবাচক এই উদ্যোগের মতো এমন ইতিবাচক অনেক উদ্যোগ তিনি গ্রহণ করেছেন, যাতে করে রাষ্ট্রের ব্যয় কমিয়ে এনে রাষ্ট্রকে কিভাবে সামনের দিনে আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়া যায় সেক্ষেত্রে তিনি জোর পদক্ষেপ তিনি গ্রহণ করছেন, সেটি আমরা দেখছি। শাহিন, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। পিজিআর-এর প্রতিষ্ঠা বার্ষিকী এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক সভায় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বক্তব্য এবং নির্দেশনা নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহিন আলম। যাচ্ছে অন্য খবরে, মানবতা বিরোধী অপরাধে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে চলছে তদন্ত। অপরাধের প্রমাণ পাওয়া গেলে সন্ত্রাস বিরোধী আইন এবং ট্রাইব্যুনালের বিদ্যমান আইন অনুযায়ী বিচার করা সম্ভব বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। শাপলা চত্বরের ঘটনাসহ বেশ কয়েকটি সুনির্দিষ্ট মামলায় শেখ হাসিনাকেও বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। শনিবার জুলাই জাতীয় সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের পর আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া নিয়ে নতুন করে শুরু হয় আলোচনা। সংগঠন হিসেবে আওয়ামী লীগের রোববার এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যালয়ে চিফ প্রসিকিউটর জানান, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ পাওয়া গেলে সন্ত্রাস বিরোধী আইনের সংশ্লিষ্ট ধারা এবং ট্রাইব্যুনালের বিদ্যমান আইনে বিচার করা সম্ভব। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 যেটা তারা প্রণয়ন করেছিল, সন্ত্রাস বিরোধী আইন 2009 যেটা তারা প্রণয়ন করেছিল, এই দুইটি আইনেই বাংলাদেশ আওয়ামী লীগ সরকার তারা প্রণয়ন করে রেখেছে এবং তাদের আইনেই এই জাতীয় অপরাধগুলোর বিচারের ব্যবস্থা আছে। চিফ প্রসিকিউটর আরও জানান, 2013 সালের শাপলা চত্বরের হত্যাকাণ্ড সহ শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মামলার তদন্ত চলছে। শেখ হাসিনার বিরুদ্ধে আরও অনেকগুলো মামলার বিচারাধীন
আরও অনেকগুলি মামলায় তার বিরুদ্ধে রিপোর্ট দাখিল এর অপেক্ষায় আছে। বিশেষ করে আমাদের হেফাজত সহ আরও অনেক ৭৭ মামলা সহ অনেকগুলোতে তিনি বিচারের সম্মুখীন হতে পারেন। একটা মামলায় তার বিরুদ্ধে শাস্তি দেওয়া হয়েছে। তার উচিত তিনি বাংলাদেশে এসে এই বিষয়গুলো বিচার মোকাবেলা করেন। দলগত অপরাধ প্রমাণিত হলে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবেও শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে জানান চিফ প্রসিকিউটর। নানান বিতর্কিত কর্মকাণ্ড আছে। শাহরিয়ার শমিক, সময় সংবাদ, ঢাকা। 16 জুলাই শহীদ দিবস হিসেবে পালন করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী নানা কর্মসূচি নেওয়ার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। গুম নির্যাতন ও রাষ্ট্র কর্তৃক নিপীড়নের ঘটনা নিয়ে কাজ করতে নতুন অধিদপ্তর প্রতিষ্ঠার পরিকল্পনা চলছে বলেও এ সময় উল্লেখ করেছেন তিনি। 24 জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের ভিত কেঁপে ওঠে স্বৈরশাসনের। 5 আগস্ট পতন ঘটে শেখ হাসিনার। ফ্যাসিবাদ থেকে দেশমুক্ত হলেও অভ্যুত্থানে প্রাণ দিতে হয়েছে 1,500-এর মতো ছাত্র জনতাকে। জুলাইয়ের ঘটনা প্রবাহ স্মরণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে সরকার। রোববার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। 5 আগস্ট রাষ্ট্রীয়ভাবে জুলাই গণ অভ্যুত্থান দিবস পালন সহ জুলাই জুড়ে আলোকচিত্র প্রদর্শনী, শহীদদের স্মরণে ভিত্তিপ্রস্তর স্থাপন ও স্মরণ সভার আয়োজন করা হবে। রাষ্ট্রীয়ভাবে আগামী 5 আগস্ট পালন করা হবে, যেখানে রাষ্ট্রের সর্বোচ্চ যারা কর্মকর্তাবৃন্দ সহ সকলে যারা আছেন ওনারা উপস্থিত থাকবেন। 16 জুলাই শহীদ দিবস হিসেবে এটিকে পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া গুম নির্যাতন ও রাষ্ট্রীয় নিপীড়নের ঘটনাগুলো নিয়ে কাজ করতে নতুন অধিদপ্তর প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। গুম নির্যাতন ও রাষ্ট্রীয় নিপীড়ন পুনর্বাসন অধিদপ্তর নামে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আরেকটি এই একই রূপে একটি অধিদপ্তর গঠন করা হোক, সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটিকে অনুমোদন দেবেন এবং এদের ওয়েলফেয়ার, এদের যে লস, সেটা তো আমরা কোনোদিনও পূরণ করতে পারবো না, কিন্তু তাদের পাশে যে আমরা রয়েছি, রাষ্ট্র যে তাদের পাশে রয়েছে, সেটি আমরা প্রতিষ্ঠা করতে পারবো। নির্যাতনের শিকার ব্যক্তি ও পরিবারের জন্য ভাতা ও পুনর্বাসন এবং গৃহায়ন সুবিধা নিশ্চিত করার বিষয়ে সরকারের পরিকল্পনাও তুলে ধরেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। প্রাইভেট ইউনিভার্সিটির যারা ছাত্রছাত্রীরা ছিলেন। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। অভূতপূর্ব ফিফা বিশ্বকাপের খবর। রাতে রাউন্ড অফ 16-এর হাই ভোল্টেজ ম্যাচে লড়বে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও 28 বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়ে। সেলেসাউদের চ্যালেঞ্জ মনে করছে না নরওয়ে কোচ। অন্যদিকে গোল মেশিন আর্লিং হল্যান্ডকে থামানোর পরিকল্পনায় সাজানো আছে বলে জানান ব্রাজিল কোচ। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত 2টায়। পেলে, রোনালদো, নাজারিও, রোনালদিনহো, কাফু, কার্লো কিংবা কাকা। বর্তমান ব্রাজিলের নেই সেই সোনালী যুগ, যে বিষয়টি উঠে এলো নরওয়ে কোচের কণ্ঠে। তাই এই ব্রাজিলকে নিয়ে প্রতিপক্ষেরও নেই খুব বেশি ভাবনা। একদিকে নেইমার, ভিনিসিয়াসদের অভিজ্ঞতা, অন্যদিকে দুর্দান্ত ফর্মে থাকা আর্লিং হল্যান্ড। পরিসংখ্যান বলছে ব্রাজিলের জার্সি যতটা ভারী হোক, নরওয়ের বিপক্ষে তা কখনোই খুব স্বস্তিকর ছিল না। 4 দেখায় 2 হার 2 ড্র। তবে ব্রাজিল শিবিরে কিছুটা স্বস্তির খবর হলো ইনজুরি কাটিয়ে ফিরেছেন রাফিনিয়া। পুরোপুরি ফিট আছেন নেইমার। দুশ্চিন্তা বেড়েছে পাকেতাকে হারিয়ে। প্রতিপক্ষ শিবিরে আছেন গোল মেশিন আর্লিং হল্যান্ড। যে কোনো সময় নষ্ট করে দিতে পারেন প্রতিপক্ষের পরিকল্পনা, তাই তাকে বিশেষ নজরে দেখছেন কার্লো আনচেলত্তি। হল্যান্ডকে থামানোর পরিকল্পনাও প্রস্তুত সেলেসাউদের, জানিয়েছেন কোচ। হল্যান্ডকে 1 সেকেন্ডও ফাঁকা রাখা যাবে না। একটি বল পেলেই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে সে। আমাদের টিমের ফুটবলাররা ইউরোপের ক্লাব ফুটবলে হল্যান্ডের বিপক্ষে বহুবার খেলার অভিজ্ঞতা আছে। তাকে কিভাবে থামাতে হবে সেটা নিয়ে পরিকল্পনা আছে। শুধু তিনিই নয়, গোটা দল নিয়ে আমাদের পরিকল্পনা আছে। ডন কার্লো দল সাজাতে পারেন সম্ভাব্য 4-3-3 ছকে, যেখানে তার শুরুর একাদশে সুযোগ পেতে পারেন ভিনিসিয়াস, মার্টিনেল্লি, কাসিমেরো, গিমারেস, গ্যাব্রিয়েল, মার্কিনিউসরা। বদলি হিসেবে নামতে পারেন রাফিনিয়া। বিশ্বকাপে 28 বছর পর ফিরে আইভরি কোস্টকে হারিয়ে নরওয়ের পাওয়া আত্মবিশ্বাস এখন আকাশ ছোঁয়া। আক্রমণের প্রাণ আর্লিং হল্যান্ড। 4 ম্যাচে 5 গোল করে গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসি, এমবাপ্পের পেছনে আছেন তিনি। দলটার গুরুত্বপূর্ণ দায়িত্ব তার উপর।
ইতিহাস থেকে আত্মবিশ্বাসী হলেও নরওয়ে পা রাখছে মাটিতে, তবে প্রতিপক্ষকে খুব বেশি ভয়ও পাচ্ছে না তারা। একসময়ের ভয়ঙ্কর ব্রাজিল এখন এতটাও নয় বলে মত স্টালে সালবাক্কের। ব্রাজিল অবশ্যই এই ম্যাচে ফেভারিট, তবে তারা আগের মতো ভয়ঙ্কর নয়। এই ব্রাজিল দলকে হারানো সম্ভব। ব্রাজিলকে হারাতে হলে খেলতে হবে নিজেদের সেরা ফুটবল। সেই ইতিহাসই নতুন করে লিখতে চাই আমরা। ভিনিসিয়াস দারুণ ফুটবলার, তাকে রুখতে আমাদের আলাদা পরিকল্পনা থাকবে। 1998 বিশ্বকাপে গ্রুপ পর্বের লড়াইয়ে ব্রাজিলকে 2-1 গোলে হারিয়েছিল নরওয়ে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। রাউন্ড অফ 16-এ নরওয়ের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়লেও আর্লিং হালান্ডকে হারিয়ে ব্রাজিল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে বলে প্রত্যাশা সমর্থকদের। কোচ কার্লো অ্যানচেলোত্তির কৌশলেই এই ম্যাচে সেলেসাওদের এগিয়ে রাখবে বলে দাবি তাদের। নরওয়েকে হারিয়ে ব্রাজিল নকআউট পর্বের ইউরোপিয়ান জুজু কাটাবে বলে জানান ব্রাজিল সমর্থকরাও। বিশ্বকাপের হট ফেভারিট না হলেও শিরোপা জয়ের অন্যতম দাবিদার হয়ে উত্তর আমেরিকার মাটিতে পা রাখে ব্রাজিল। যদিও শুরুটা প্রত্যাশিত হয়নি সেলেসাওদের। মরক্কোর বিপক্ষে হোঁচট খাওয়ার পর গ্রুপ পর্বে ঘুরে দাঁড়ায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। রাউন্ড অফ 32-তে এশিয়ার পাওয়ার হাউস জাপানকে হারানোয় দল নিয়ে বড় স্বপ্ন দেখছেন সেলেসাও ভক্তরা। কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথে ভিনি নেইমারদের বড় বাধা আর্লিং হল্যান্ডের নরওয়ে। এবারের বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছেন ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র। অন্যদিকে প্রতিপক্ষের ডিফেন্স লাইনে বারবার কাঁপন ধরাচ্ছেন আর্লিং হল্যান্ড। এই ম্যাচেও এই দুই ফুটবলারের লড়াই দেখতে মুখিয়ে আছেন সমর্থকরা। ইউরোপিয়ান প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচটা কঠিন হলেও ব্রাজিল জয় তুলে নেবে বলে প্রত্যাশা দলটার সমর্থকদের। ওনাদের স্কোয়াড যেটা আছে আমার মনে হয় বর্তমানে ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে। ব্রাজিল আজকে ইনশাল্লাহ শতভাগ ইনশাল্লাহ আজকে জয় হবে বলে আমরা আশাবাদী। ব্রাজিলের ডিফেন্স বলেন, অ্যাটাক বলেন, মিড তুলনামূলক স্ট্রং। কোচ কার্লো অ্যানচেলোত্তির কৌশলে আস্থা রাখছেন সমর্থকরা। যে কোনো পজিশন থেকে ইতালিয়ান মাস্টারমাইন্ড ম্যাচ বের করে আনতে পারেন বলে জানান তারা। কার্লো অ্যানচেলোটি ইজ আ নকআউট ম্যানেজার। ব্রাজিলের থেকে বেশি ভরসা করছে এবার আনচেলিতোর উপরে। ব্রাজিলের মতোই শক্ত আক্রমণ ভাগ নরওয়ের। দু দলের ডিফেন্স লাইনকে পড়তে হবে কঠিন চ্যালেঞ্জের মুখে। ম্যাচ অনেক হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। অ্যাজ এ নরওয়ের ডিফেন্স লাইন অনেক শক্ত রাখতে হবে এবং তার সাথে আমি বলবো যে ব্রাজিলের ডিফেন্স লাইন অনেক শক্ত রাখতে হবে, কারণ আপনি ওয়ার্ল্ডের বেস্ট নাম্বার 9-এর এগেনস্টে খেলবেন হালান্ড এবং আপনি বেস্ট নাম্বার 7-এর এগেনস্টে খেলবেন ভিনিসিয়াস জুনিয়র। নকআউট পর্বে গেল কয়েক বিশ্বকাপে ব্রাজিলকে বেশ ভুগিয়েছে ইউরোপের দেশগুলো। সেই ইউরোপিয়ান জুজু কাটিয়ে নেইমাররা রাউন্ড অফ 16 নিশ্চিত করবে বলে প্রত্যাশা সেলেসাও ভক্তদের। ফাহিম ইসলাম, সময় সংবাদ। রাতের সময়ে আরও থাকছে। হামে আরও 7 শিশুর প্রাণহানি। ডেঙ্গুর উপসর্গের সঙ্গে মিল থাকায় বিভ্রান্তি। দেরিতে রোগে শনাক্তে বাড়ছে জটিলতা। 3 দিনের বেশি জ্বর থাকলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ। মিয়ানমারে নতুন করে সংঘাতে আতঙ্কে সীমান্তবাসী। নাফ নদীতে বন্ধ মাছ ধরা, বিপাকে কয়েক হাজার জেলে। এদিকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি ও কোস্টগার্ড। মিয়ানমারের নতুন করে সংঘাতের প্রভাব এবার নাফ নদীতেও। সীমান্তের এই জলসীমায় নেই মাছ ধরার ট্রলার। ওপারে গোলাগুলির আতঙ্কে থমকে গেছে এপারের জীবন জীবিকা। টেকনাফের নাইকংপাড়া সীমান্তে নাফ নদীর তীরে সারি সারি নোঙর করা ট্রলার ও নৌকা। জেলেরা বলছেন মিয়ানমারের সংঘাতে তাদের একমাত্র আয়ের পথ বন্ধ করে দিয়েছে। মাছ মারতে যাইতে পারে নাই, বুম মারতেছে, এদের নিয়ে আমাদের অনেক সমস্যা। যদিও বাংলাদেশ সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মিয়ানমারের চলমান সংঘাতের প্রেক্ষাপটে নাফ নদীতে টহল জোরদার করেছে কোস্টগার্ড। একইভাবে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত জুড়ে বাড়ানো হয়েছে নজরদারি। চলমান পরিস্থিতিতে সম্ভাব্য রোহিঙ্গা অনুপ্রবেশ ও অন্যান্য যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে নাফ নদী ও সীমান্ত সংলগ্ন জলসীমায় টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। আমরা সর্বদা সতর্ক অবস্থা আছি এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এই সীমান্তের পবিত্রতা রক্ষা করে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। নতুন করে মিয়ানমারের রাখাইনে সংঘাতে বান্দরবনের নাইখংছড়িতেও সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। রোহিঙ্গা অনুপ্রবেশ এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি ও কোস্টগার্ড। টেকনাফের নাইটংপাড়া সীমান্ত থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।
এদিকে মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি আর জান্তার সাম্প্রতিক সংঘাতের পেছনে শুধু সামরিক বাস্তবতা নয়, ভূ রাজনৈতিক এবং সম্ভাব্য অর্থনৈতিক করিডোরের হিসেবেও স্পষ্ট হয়ে উঠছে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা। সংঘাত দীর্ঘায়িত হলে বাড়তে পারে আঞ্চলিক অস্থিতিশীলতার মতো ঝুঁকিও। দেখব শাতিলা শারমিনের রিপোর্ট। মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে কয়েকদিন ধরেই আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে জান্তা বাহিনী। পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে আরাকান আর্মিও। সংঘর্ষে হতাহত হচ্ছে মানুষ, বাস্তুচ্যুত হচ্ছে বহু বেসামরিক নাগরিক। বিস্ফোরণের শব্দ পৌঁছে যাচ্ছে বাংলাদেশের টেকনাফ, উখিয়া, নাইখংছড়ি সীমান্ত পর্যন্ত। নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কায় উদ্বেগ বাড়ছে সীমান্ত এলাকায়। এমন পরিস্থিতিতে শনিবার টেকনাফে অনুষ্ঠিত জেলা আইন শৃঙ্খলা রক্ষা কমিটির সভায় নাফ নদী ও স্থল সীমান্তে বিজিবি, কোস্টগার্ডের নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে মাদক, অস্ত্র ও মানব পাচার দমন, পাহাড়ে সন্ত্রাসী আস্তানা উচ্ছেদ, ক্যাম্পের বাইরে থাকা রোহিঙ্গাদের শনাক্ত এবং যৌথ বাহিনীর অভিযান জোরদার করা হচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে রাখাইনের সংঘাতকে শুধু সামরিক সংঘাত হিসেবে দেখলে পুরো চিত্র বোঝা যাবে না। সম্ভাব্য বাংলাদেশ, চীন, মিয়ানমার অর্থনৈতিক করিডোরকে ঘিরেও আঞ্চলিক এবং আন্তর্জাতিক স্বার্থের প্রতিযোগিতা ক্রমেই স্পষ্ট হচ্ছে। করিডোর আমি মনে করি নতুন একটা প্ল্যান, একেবারেই নতুন প্ল্যান, যেহেতু এর সাথে লিঙ্ক করা হচ্ছে যে হ্যাঁ, রোহিঙ্গার সমাধানও হওয়ার একটা সুযোগ আছে এই ইকোনমিক করিডোরের মাধ্যমে। আমরা দেখেছি বেশ কিছুদিন ধরে কোনো সংঘর্ষ হয়নি, কিন্তু এই করিডোরের যে কথাটা এখন সামনে আসছে, চাইনিজ প্রস্তাব পিছনে আমার মনে হয় কোনো আঞ্চলিক শক্তির ইন্ধন থাকতে পারে। বেশ কতগুলো অ্যাক্টার্স চাইবে না ইকোনমিক করিডোর হোক। বাংলাদেশের এখন কাজ হবে এর উপর গুরুত্ব দেওয়া। এদিকে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন সংঘাত দীর্ঘায়িত হলে সীমান্ত নিরাপত্তা, নতুন রোহিঙ্গা ঢল, অস্ত্র ও মাদক চোরাচালান এবং সীমান্তবর্তী এলাকায় অস্থিতিশীলতার ঝুঁকি আরও বাড়তে পারে। তাই কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি সীমান্ত ব্যবস্থাপনাও জোরদারের পরামর্শ তাদের। যুদ্ধের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা আশ্রয়ের জন্য ছুটবে, তো সেই আশ্রয়টা হচ্ছে এখন তারা এদিকে প্রলুব্ধ হওয়ার সম্ভাবনা বেশি। সীমান্তে পর্যবেক্ষণ এবং রোহিঙ্গা যারা নেতারা আছে তাদের মাধ্যমে একটা মেসেজ এদের কাছে পাঠানো হবে, বাংলাদেশে তোমাদের এখন এখানে ওভার হয়ে গেছে, আর এখানে আশ্রয় পাওয়ার সম্ভাবনা নাই। রাখাইনের সংঘাত আপাতত মিয়ানমারের অভ্যন্তরে সীমাবদ্ধ থাকলেও এর প্রভাব এরই মধ্যে বাংলাদেশের সীমান্তেও অনুভূত হচ্ছে। পরিস্থিতি কোন দিকে যায় তা নির্ভর করবে সামরিক বাস্তবতা, কূটনৈতিক তৎপরতা এবং রাখাইনকে ঘিরে আঞ্চলিক ভূ রাজনীতির পরবর্তী গতিপথের উপর। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। হাম উপসর্গে মারা গেছে আরও 7 জন, নতুন করে আক্রান্ত হয়েছে 1031 জন। হাম ও ডেঙ্গুর উপসর্গ কাছাকাছি হওয়ায় বিভ্রান্তিতে অভিভাবক, আর এতে রোগ শনাক্তে দেরি হচ্ছে, অনেক ক্ষেত্রেই বাড়ছে জটিলতাও। চিকিৎসকরা বলছেন লক্ষণ কাছাকাছি হলেও সুনির্দিষ্ট কিছু উপসর্গ দেখেই সম্ভব চিহ্নিত করা। তাই 3 দিনের বেশি জ্বর থাকলেই স্বাভাবিক না ভেবে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। জ্বর, শরীরে র্যাশ, ব্যথা, দুর্বলতা এমন সব উপসর্গ দেখা দিলেই অভিভাবকদের প্রথম ভাবনা হাম। কিন্তু একই সময়ে দেশের চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। এই অবস্থায় একই ধরনের প্রাথমিক লক্ষণের কারণে বিভ্রান্তিতে পড়ছেন অভিভাবকরা। শিশু হাসপাতালের হাম ও ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি শিশুদেরও লক্ষণ প্রায় একই। কারো জ্বর থেকে র্যাশ, আবার কারো তীব্র জ্বরের সঙ্গে আছে নিউমোনিয়া। ওরও জ্বর নিয়ে আর জ্বর সারতেছিল না, তো আমরা ওইটা চিন্তা করিনি যে হাম হইতে পারে। হামের সাথে নিউমোনিয়াও ধরা পড়ে, নিউমোনিয়া ধরা পড়ার পরের দিনই আমরা দেরি না করে ঢাকা নিয়ে আসি। চিকিৎসকরা বলছেন দুটি ভাইরাসজনিত রোগ হওয়ায় উপসর্গ কাছাকাছি, তবে সেক্ষেত্রে লক্ষ্য করতে হবে র্যাশের ধরন, চোখের সংক্রমণ সহ বেশ কিছু সুনির্দিষ্ট লক্ষণে। ডেঙ্গুর র্যাশ সাধারণত আমরা যদি একটা আঙুল দিয়ে চাপ দিয়ে দেখি এটা ফেড হয়ে যাবে, আবার ছেড়ে দিলে সাধারণত পূর্বের অবস্থায় সে লাল অবস্থায় ফিরে যাবে, কিন্তু হামের র্যাশটা সাধারণত ফেড হবে না। চিকিৎসকরা আরও জানান জ্বর নিয়ে আসা প্রতি 10টি শিশুর অন্তত 2 জনের শনাক্ত হচ্ছে ডেঙ্গু। ক্রমান্বয়ে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা তাদের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর দায়ে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ
4 জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। রোববার ঢাকার সিএমএম আদালতে মামলার আবেদন করেন হামে মারা যাওয়া 9 মাস বয়সী শিশু সাউদা নুসকানের বাবা সিরাজুল ইসলাম। মামলার আবেদনে বাদী অভিযোগ করেছেন সঠিক সময় হামের টিকা সরবরাহ না থাকায় তার মেয়েকে টিকা দিতে পারেননি তিনি, আর এ কারণেই হামে আক্রান্ত হয়ে মারা যায় সে। এর জন্য আসামিদের দায়িত্বে অবহেলা ছিল বলে অভিযোগ করা হয় মামলার আবেদনে। আবেদন পর্যালোচনা করে আদেশের জন্য 12 জুলাই দিন ধার্য করেছেন আদালত। এর আগেও একই অভিযোগে একাধিকবার মামলার আবেদন করা হয়েছিল, তবে আদালত তা খারিজ করে দেন। দুই মাস আগে ব্যবস্থা নেওয়ায় গত বছরের তুলনায় এবার ডেঙ্গু পরিস্থিতি এখনও সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেছেন, সঠিকভাবে রোগ নির্ণয়ে এখনও পিছিয়ে আছে বাংলাদেশ। আসন সীমিত থাকায় কোনো রোগীকে যেন ফিরে যেতে না হয় সেই লক্ষ্যে প্রস্তুত করা হয়েছে নিউরোসায়েন্স হাসপাতালের দ্বিতীয় ভবন, যা আগামী 15 আগস্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসপাতালের নতুন ভবন উদ্বোধনের আগে ভবন পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী। পরে আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী জানান, ডেঙ্গু প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বলেন, স্বাস্থ্যসেবাকে বিকেন্দ্রীকরণের কাজও শুরু করেছে সরকার। আমরা গত 2 মাস যাবতীয় আমরা প্রস্তুতি নিচ্ছি। আমি খুব গর্বের সাথে বলবো, অ্যাজ কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ইয়ার্স, আমরা যেই ডাটা পেয়েছি আল্লাহর রহমতে গতবারের তুলনায় আমরা এবার অনেকটা বেটার পরিস্থিতিতে আছি। স্বাস্থ্যসেবাকে বিকেন্দ্রীকরণ, গ্রাম অঞ্চলে মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, তার মানে to take the patients out of the central. এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে স্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের প্রান্তিক পর্যায়ে রোগীরা এখনও সঠিকভাবে চিকিৎসা পাচ্ছে না। এ পরিস্থিতির উন্নতি করতেই বাজেটে স্বাস্থ্য খাতে দ্বিগুণ বরাদ্দ দেওয়া হয়েছে। The historical budget is approved around 69,000 crores taka to support our people, public health, to take care of the public health, to make the public health available at the remotest areas of the whole country. ডেঙ্গু ও হাম মোকাবেলায় চিকিৎসক ও নার্সদের আরো ধৈর্য নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। Public health, to take care of the public health. কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। রাতের সময়ে আরও থাকছে। 4 মাস পর সিলেট ম্যানচেস্টার রুটে বিমান চলাচল শুরু। যুক্তরাজ্য থেকে এলেন 272 যাত্রী, সরাসরি পৌঁছাতে পেরে স্বস্তি। সিলেট কক্সবাজার ফ্লাইট পুনরায় চালুর আশ্বাস। বাংলা ভাষা, সাহিত্য, মুক্তবুদ্ধি চর্চার অন্যতম প্রধান বাতিঘর আবুল কাশেম ফজলুল হক আর নেই। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বরেণ্য এই শিক্ষাবিদ। ভাষা আন্দোলন থেকে শুরু করে সর্বস্তরে বাংলা প্রচলনে রেখে গেছেন অমূল্য অবদান। সোমবার বেলা 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরে শ্রদ্ধা নিবেদনের জন্য নেয়া আবুল কাশেম ফজলুল হকের মরদেহ নেওয়া হবে। বাংলা ভাষা ও সাহিত্যের এক নিবেদিত প্রাণের অবসান। চলে গেলেন বাংলা একাডেমির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। রোববার বিকেলে রাজধানীর মিরপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই বরেণ্য শিক্ষাবিদের মৃত্যুর খবরে ছুটে যান দীর্ঘদিনের সহকর্মীরা। দেখতে যান সরকারের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রীও। বলেন, শোষণমুক্ত সমাজ গড়ার স্বপ্নচারীদের মধ্যে আবুল কাশেম ফজলুল হক ছিলেন অন্যতম। শোষণমুক্ত সমাজের স্বপ্ন দেখতেন, তাদের কাছে আবুল কাশেম ফজলুল হক সাহেবের গ্রন্থ ছিল, তার প্রবন্ধ ছিল সবার কাছে অত্যন্ত আকর্ষণীয়। এই মৃত্যুতে আমাদের দেশ, আমাদের জাতি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হলো। কর্মজীবনের দীর্ঘ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে কাটিয়েছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়ার ছেলে। ছিলেন বাংলা বিভাগের চেয়ারম্যানও। বাংলাদেশের একজন বিশিষ্ট চিন্তক, রাষ্ট্রচিন্তক এবং দার্শনিক ব্যক্তিত্ব। উনি বিরল ব্যক্তিত্ব। উনি নিজেই একটা আপন ভুবন তৈরি করে বাংলাদেশটাকে পরিবর্তন করতে চেয়েছেন। তার সবকিছুর লক্ষ্য একটাই ছিল, সেটা হলো শুভবোধ এবং শ্রেয়বোধের জাগরণ।
21শে ফেব্রুয়ারির আন্দোলন, রাজনীতি দর্শন, সাহিত্য চিন্তা, সংস্কৃতি সহজ কথা এমন 20টি বই তার ঝুলিতে। সম্পাদনা করেছেন সুন্দরম ও লোকায়াত, দুটি সাময়িক পত্র। তার সম্পাদনায় প্রকাশিত হয়েছে ইতিহাসের আলোকে বাংলাদেশের সংস্কৃতি, স্বদেশ চিন্তার মতো একাধিক গ্রন্থ। সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আবুল কাশেম ফজলুল হক। 1981 সালে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন এই শিক্ষাবিদ। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। কর্মসংস্থান সৃষ্টি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং অর্থনীতি চাঙা রাখতে চাপের মুখে থাকা বড় শিল্পগোষ্ঠীকে সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন, কমিটির পরামর্শে এসব প্রতিষ্ঠানে খেলাপি হওয়া ঋণ যৌক্তিকীকরণের ভিত্তিতে পুনঃ তফসিল করা হবে। দেশের অন্যতম ভোগ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকারী সিটি গ্রুপ ভূমিকা রেখেছে ভোজ্য তেল, চিনি, আটা, ময়দা ও অন্যান্য নিত্যপণ্যের বাজারে। একইভাবে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রি খাদ্যপণ্য, শিল্পের কাঁচামাল ও ভোগ্যপণ্যের উৎপাদন ও সরবরাহ করে আসছে। সিমেন্ট, কাগজ, স্টিল, এলপিজি, টিস্যু, খাদ্যপণ্য সহ বিভিন্ন খাতে বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান তৈরি করেছে বসুন্ধরা গ্রুপ। সম্প্রতি দেশের এসব বড় শিল্পগোষ্ঠী আলোচনায় এসেছে ব্যাংক ঋণ পুনর্গঠন ও নীতি সহায়তা ইস্যুতে। বাংলাদেশ ব্যাংক বলছে, অর্থনীতি, কর্মসংস্থান এবং নিত্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে সরাসরি যুক্ত, কিন্তু আর্থিক চাপে থাকা বড় শিল্পগোষ্ঠীকে প্রয়োজনীয় নীতি সহায়তা দেওয়া হবে। অনেক বড় প্রতিষ্ঠান এমন কোনো সমস্যায় জর্জরিত হয় যেটা সলভ করা নীতিমালা সার্কুলার সাথে যায় না। কিছু কিছু জায়গায় কিছু ডেভিয়েশন থাকে। আমরা সমালোচনার ঊর্ধ্বে থেকে হলেও ওই সকল ডেভিয়েশনকে পাশ কাটিয়ে আমরা তাদেরকে সহায়তা করব, কারণ ওই প্রতিষ্ঠানগুলি যদি ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়, দেশের আর্থিক খাত, ব্যাংকিং খাত এবং সর্বোপরি কর্মসংস্থানের উপর একটি বড় ধরনের ধাক্কা আসবে। তবে বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করেছে, ঢালাওভাবে নয়, প্রতিষ্ঠানগুলোকে সহায়তা দেওয়া হবে উৎপাদন, কর্মসংস্থান ও অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান এবং পুনরুদ্ধারের বাস্তব সম্ভাবনার উপর নির্ভর করে। ফলে যৌক্তিকীকরণের ভিত্তিতে ঋণ পুনঃতফসিলের পরামর্শও এসেছে বিশেষ কমিটির সভায়। কতটুকু টাইম ফ্রেম তাদেরকে দিলে তারা সেই ঋণটা যথাসময় পেব্যাক করতে পারবে, সেটা ব্যাংকের সাথে অ্যাসেস করে গ্লোবাল সিচুয়েশন সব কিছু দেখে যাতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এবং এই সিদ্ধান্ত গ্রহণ করতে হলে কোনো প্রকার পলিসির মধ্যে কোনো প্রকার যদি অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয়, বাংলাদেশ ব্যাংক সেটা করবে। কেন্দ্রীয় ব্যাংকের মতে, শিল্প উৎপাদন সচল রাখা, লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থান রক্ষা এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নীতি সহায়তা অর্থনীতির জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। তবে এই সহায়তার ক্ষেত্রে থাকবে কঠোর তদারকি, স্বচ্ছতা এবং জবাবদিহিতা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। শিল্পায়ন ত্বরান্বিত করতে সিএমএসএমই খাতকে আরও শক্তিশালী করার কথা জানিয়েছেন শিল্প বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রাজধানীতে বিসিক শিল্পনগরী কর্মকর্তাদের সম্মেলন ও কর্মশালায় কথা বলেছেন তিনি। জানিয়েছেন, জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান 63% উন্নীত করতে কাজ করছে সরকার। নতুন শিল্প পার্কের প্রয়োজনীয়তা নিরূপণে দ্রুত সমীক্ষা পরিচালনার নির্দেশও দিয়েছেন মন্ত্রী। পাশাপাশি চলমান ও নতুন প্রকল্প নির্ধারিত সময় শেষ করে শিল্প খাতে গতি আনতে সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন। আমাদের করণীয়, আপনাদের প্রস্তাবনা আমরা দ্রুত চাই। আমাদের আগামী দিনের লক্ষ্য হচ্ছে, আমি আবার বলছি, এই খাতের ব্যাপক সম্প্রসারণ, যাতে দেশের অর্থনীতিতে এই খাতের শেয়ার অন্তত 60% হিট করে ইন ফোরসিবল ফিউচার। এই উদ্দেশ্যে আমরা ইনশাল্লাহ কাজ করে যাব। যে সমস্ত শিল্প পার্কে অব্যবহৃত প্লট এখনো পড়ে আছে, এই প্লটগুলি দ্রুত কিভাবে আমরা উদ্যোক্তাদের সংশ্লিষ্ট করতে পারি, এটি হবে আপনাদের আগামী দিনের পারফরমেন্স। 4 মাস পর সিলেট ম্যানচেস্টার রুটে ফের চালু হলো সরাসরি ফ্লাইট। যুক্তরাজ্য থেকে সরাসরি সিলেটে পৌঁছাতে পেরে খুশি যাত্রীরা। শীঘ্রই সিলেট কক্সবাজার রুটে বন্ধ হওয়া ফ্লাইট চালুর আশ্বাস দিয়েছেন মন্ত্রী। ফের চালু হলো বন্ধ থাকা সিলেট ম্যানচেস্টার রুটে বিমানের সরাসরি ফ্লাইট।
রোববার দুপুরে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি অবতরণ করে ম্যানচেস্টার থেকে আসা বিমান বাংলাদেশের একটি ফ্লাইট। এ সময় ফ্লাইটে আসা 272 জন যাত্রীকে স্বাগত জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। সিলেট কক্সবাজার রুটে বন্ধ হওয়া ফ্লাইটও পুনরায় চালু করার কথা জানান বেসামরিক বিমান মন্ত্রী। দীর্ঘদিনের একটা জব ব্যবস্থাপনা, সেটা থেকে বের হয়ে আসতে আমাদের একটু তো সময় লাগবে। আমার যাতে মধ্যবিত্ত যারা আছেন তারা যাতে মানে স্বস্তিতে ভ্রমণ করতে পারেন, আমরা সেদিকেও কাজ করছি। ভবিষ্যতে যে সমস্ত আন্তর্জাতিক এয়ারলাইন্স এই রুটে তাদের ফ্লাইট পরিচালনা করতে চায়, ইনশাল্লাহ আমাদের মাননীয় মন্ত্রী সেটি সদয় বিবেচনা করবেন। কথাভুক্ত আসলাম যে আমরা যদি নির্বাচিত হই, সরকার গঠন করি, আমরা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায়, তাহলে আমরা ম্যানচেস্টার ফ্লাইট চালু করব। এদিকে সরাসরি ম্যানচেস্টার থেকে সিলেট পৌঁছাতে পেরে খুশি যাত্রীরা। খুব ভালো লাগছে, আমরা ডাইরেক্ট ম্যানচেস্টার থেকে সিলেট আসতে পারছি। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। ম্যানচেস্টার এয়ারপোর্টে গুলা দেখা যায় না, সিন্ডিকেট না হইয়া এটা যদি মানে অনলাইন মাধ্যমে হইতো তো মানুষের ডাইরেক্ট অনলাইনে হইতে অনেক কতটা সিট আছে আর কতটা সিট গেছে। এর আগে গত 1 মার্চ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চলাচল স্থগিত করা হয়। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। ভয়াবহ ইঞ্জিন সংকটে রেলওয়ে। 1969 সালে 486টি ইঞ্জিন থাকলো, তা কমে এখন মাত্র 265টি। টিকে থাকা ইঞ্জিনের 66% মেয়াদ উত্তীর্ণ। রেল কর্মকর্তারাই বলছেন ইঞ্জিন সংকটে বাড়ছে শিডিউল বিপর্যয় ও দুর্ঘটনা, কমছে গতি। এমন বাস্তবতায় দ্রুত ইঞ্জিন কেনার পরামর্শ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন নতুবা হুমকির মুখে পড়বে সার্বিক রেল ব্যবস্থাপনা। আশার কথা শুনিয়েছেন অবশ্য রেল প্রতিমন্ত্রী। তিনি জানিয়েছেন আগামী 1 বছরের মধ্যে বহরে যুক্ত হবে 30টি নতুন ইঞ্জিন। দেখব নাজমুস সালেহ রিপোর্ট। উত্তরবঙ্গের জনপ্রিয় ট্রেন রংপুর এক্সপ্রেস প্রতিদিন সকাল 9:10 ছেড়ে যায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে, কিন্তু রেলের যে তথ্য বোর্ড তা বলছে এই ট্রেনটি ছেড়ে যাবে 1:20 অর্থাৎ প্রায় 5 ঘন্টা বিলম্ব। তবুও কখন ছাড়বে তার সুনির্দিষ্ট তথ্য নেই কারো কাছে। এই রুটের যাত্রীরা বলছেন উত্তরবঙ্গের প্রায় প্রতিটি ট্রেনেই এমন দুর্ভোগে পড়তে হয় তাদের। গল্পটি 14 জুনের। এদিন উত্তরবঙ্গের ট্রেন নীলসাগর, বুড়িমারি, একতা ও রাজশাহী এক্সপ্রেস যাত্রা করেছে 3 থেকে 4 ঘন্টা বিলম্বে। পূর্বাঞ্চলের চট্টলা ও উপকূল এক্সপ্রেসও পড়েছে শিডিউল বিপর্যয়ে। ফলে সারাদিনই স্টেশনে দীর্ঘ অপেক্ষায় ভোগান্তিতে পড়েন রেলপথের যাত্রীরা। 3 ঘন্টা ধরে বসে আছি, এখনো ট্রেনের কোনো ঠিক নাই, কখন আসবে তাও জানি না। রংপুর থেকে আমরা প্রায় 16.5 ঘন্টায় ঢাকা কমলাপুর এসে পৌঁছাইলাম। প্রত্যেকটা দিন যাত্রী এসে বসে থাকে 2 ঘন্টা 3 ঘন্টা করে। শিডিউল বিপর্যয়ের কারণ জানতে স্টেশন মাস্টারের কক্ষে সময় সংবাদ। তার দাবি ইঞ্জিন সংকটে সময় মতো চালানো যাচ্ছে না ট্রেন। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে বিলম্ব ট্রেনের সারি। মিটার গেজের ইঞ্জিন সংকটের কারণে আমাদের মিটার গেজের যে ট্রেনগুলো, এই ট্রেনগুলো শিডিউল ধরে রাখা কষ্ট হচ্ছে আমাদের। 1969-70 সালে বাংলাদেশ রেলবহরে ইঞ্জিন ছিল 486টি, যা কমে দাঁড়িয়েছে 265টি। টিকে থাকা ইঞ্জিনগুলোর 66%-ই মেয়াদ পেরিয়ে গেছে বহুদিন আগে। মেকানিকরা বলছেন পুরানো ইঞ্জিন মেরামতের যন্ত্রপাতিও পাওয়া যায় না এখন, ফলে জোড়াতালি দিয়ে চলছে রেল। 50-60 বছর, 30 বছর, 40 বছর এভাবে আছে, ইঞ্জিন মেরামত করে, রিপেয়ারিং করে, পুরান জিনিস দিয়া নতুন জিনিস কেউ ভাবা যায় না। একের দিন আগে লাগা ভাস করতে 50-60 বছরের ইঞ্জিন আছে, এই যে 2300-2400 এটাই জোড়া তারা যে চালাইতেছে। এমন বাস্তবতায় যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন দ্রুত ইঞ্জিন কেনা না হলে হুমকির মুখে পড়বে সার্বিক রেল ব্যবস্থা। বাণিজ্যিকভাবে তো রেল ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত, সেখানে অর্থনৈতিক ক্ষতির মধ্যে পড়বে, যাত্রী সেবা বিঘ্নিত হবে। সেক্ষেত্রে আসলে পুরো রেল পরিচালনা এটা কিন্তু ভেঙে পড়ার আমি একটা বড় সম্ভাবনা দেখছি। আশার কথা শোনালেন রেল প্রতিমন্ত্রী। জানান 6 মাস থেকে 1 বছরের মধ্যে আসবে 30টি নতুন ইঞ্জিন। পুরোপুরি সংকট কাটতে সময় লাগবে আরও। 30টা লোকোমোটিভ যতটুকু পাইপলাইনে আছে সেটাকে আমাকে ধরে নিতে হবে 6 মাস থেকে 1 বছরের মধ্যে আমরা
আর আমরা নতুনভাবে যা করতেছি এগুলি ধরে নিতে হবে যে 2 বছর পর আমরা যে এই সেবাটা নিশ্চিত করতে পারবো। বর্তমানে 6টি প্রকল্পে 166টি ইঞ্জিন কেনার পরিকল্পনা নিয়ে কাজ করছে বাংলাদেশ রেলওয়ে। নাজমুস্তালেহি, সময় সংবাদ, ঢাকা। আয়াতুল আলী খামেনির বিদায়ে কাঁদছে ইরান। তেহরানের গ্র্যান্ড মাসাল্লায় প্রথম জানাজায় অশ্রুসিক্ত চোখে প্রিয় নেতাকে শেষ বিদায় জানিয়েছেন কোটি মানুষ। বাবার জানাজায় অংশ নিয়েছেন 3 ছেলে, সামিল হন বাংলাদেশ সহ বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধিরা। ইরানিদের এমন শোক দেখে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শোকের চাদরে ঢাকা ইরান, চারিদিকে কান্নার রোল আর বুকফাটা আর্তনাদ। 2 দিনের রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের পর রোববার তেহরানের ইমাম খামেনি গ্র্যান্ড মুসাল্লায় অশ্রুসিক্ত চোখে বিদায় জানানো হলো প্রিয় নেতাকে। জানাজায় অংশ নিয়ে কান্নায় ভেঙে পড়েন খামেনির 3 ছেলে মাসুদ, মাইসাম ও মোস্তফা। অঝরে কাঁদেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, স্পিকার বাঘের গালিবাফ, IRGC প্রধান সহ ইরানের শীর্ষ নেতারাও। জানাজায় অংশ নেন বাংলাদেশ সহ বিশ্বের শতাধিক দেশের সরকার, রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা। নিহত আরও 4 জনের জানাজার নামাজ 3 ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে আয়াতুল্লাহ খামেনির জানাজা হয়। দ্বিতীয় ধাপে তার পরিবারের সদস্য সাইয়েদে বুশরা হোসাইনি খামেনি, মেজবা আল হুদা বাকেরি এবং জাহরা হাদ্দাদ আদেলের জন্য জানাজা অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে তার নাতনি জাহরা মোহাম্মদী গোলপায়েগানের জন্য জানাজার নামাজ আদায় করা হয়। সোমবার পর্যন্ত রাষ্ট্রীয় মর্যাদায় তেহরানে রাখা হবে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। এরপর মঙ্গলবার শোকযাত্রার মাধ্যমে নেওয়া হবে পবিত্র নগরী কুমে। সেখান থেকে বুধবার ইরাকের বাগদাদ, নাজাফ ও কারবালায় জানাজা এবং শোকানুষ্ঠান হবে। সবশেষে ইরানের পবিত্র নগরী মাশহাদে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে আয়াতুল্লাহ আলী খামেনিকে। এদিকে খামেনির জানাজায় এত মানুষের উপস্থিতি দেখে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের মানুষ খামেনিকে ঘৃণা করে এমনটাই ভেবেছিলেন বলে জানান তিনি। দাবি করেন চাইলে তিনি জানাজায় উপস্থিত সবাইকে লক্ষ্যবস্তু বানাতে পারতেন, কিন্তু তা করলে আলোচনার সুযোগ থাকবে না। খামেনির জানাজা শেষ না হওয়া পর্যন্ত ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা সাময়িকভাবে স্থগিত থাকবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে খামেনির শেষ বিদায় অনুষ্ঠান নিয়ে ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। আর্মেনিয়ার ইরানি দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় জানায়, মানুষকে হত্যা করা গেলেও আদর্শকে হত্যা করা যায় না। নাসরিন রুমি, সময় সংবাদ। শেষ 16 লড়াইয়ে স্বাগতিক মেক্সিকোর চ্যালেঞ্জ নেবে ইংল্যান্ড। ফেভারিটের তকমা থাকলেও স্বাগতিকদের বর্তমান ফর্ম কিছুটা চিন্তায় ফেলেছে থমাস টুখেলকে। দলগত নৈপুণ্য দেখিয়ে ইংল্যান্ডকে হারাতে মরিয়া হ্যাভিয়ার আগুয়ের দল। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সোমবার সকাল 6টায়। একদিকে আসরের ফেভারিট ইংল্যান্ড, অন্যদিকে আত্মবিশ্বাসী টুইটুম্বুর মেক্সিকো। নকআউটের ম্যাচ মানেই হতে পারে যে কোনো কিছু, আর ম্যাচটা যদি হয় ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে তখন উন্মাদনা থাকবে অন্য মাত্রায়। হ্যারিকেন ম্যাজিকে কঙ্গোকে হারিয়ে রাউন্ড অফ 16-এ ওঠে ইংল্যান্ড। পুরো আসরেই নৈপুণ্য দেখাচ্ছেন থ্রি লায়ন্স অধিনায়ক। এই বিশ্বকাপে এখন পর্যন্ত করেছেন 5 গোল, কিন্তু বিপরীতে রাশফোর্ড, বেলিংহ্যামদের পারফরমেন্স ছিল না আপ টু দ্য মার্ক। তবে নকআউটের এই ম্যাচে ভুল মানেই বিশ্বকাপ থেকে বিদায়, তাই অনুশীলনের সর্বোচ্চটা উজাড় করে দিচ্ছেন ফুটবলাররা। যদিও প্রতিপক্ষের চেয়েও ইংল্যান্ডের জন্য চ্যালেঞ্জ 2200 মিটার উচ্চতার স্টেডিয়ামে খেলা। আমরা বিশ্বের ঐতিহাসিক স্টেডিয়ামে খেলতে নামছি, তবে উচ্চতার প্রভাব রয়েছে। আমারও হালকা মাথা ব্যথা করেছে, ফুটবলারদের ঘুমাতে কষ্ট হয়েছে, অনুশীলনেও কিছুটা সমস্যা হয়েছে। তবে এটা কোনো অজুহাত নয়, ফুটবলাররা এটার সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করছে। এটা মেনেই আমাদের খেলতে হবে আর জয় তুলে নিতে হবে। ঘরের মাঠে নামার আগে উজ্জীবিত মেক্সিকো, মাঠের খেলাতেও রয়েছে দারুণ ছন্দ। জার্মানিকে হারানো ইকুয়েডরের বিপক্ষে জয় তুলি রাউন্ড অফ 16-এ স্বাগতিকরা। তাদের সবচেয়ে বড় শক্তি দলগত নৈপুণ্য, যদিও হ্যারিকেন কোচের চিন্তার কারণ। আমাদের দলে এমন ফুটবলাররা আছেন যারা ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলের পারফরমেন্সকে বেশি গুরুত্ব দেয়। এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি, এটাই আমাদের জয় এনে দিতে পারবে। হ্যাঁ, হ্যারি কেইন আমাদের পরীক্ষায় ফেলবে। সে বিশ্বমানের ফুটবলার। আমরা চেষ্টা করব মাঠে যেন সে 1 মিনিটের জন্য স্বস্তিতে খেলতে না পারে। তার কাছে বল গেলে আমরা চাপ তৈরি করব। সব মিলিয়ে এখন পর্যন্ত 8 বার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড মেক্সিকো, যেখানে থ্রি লায়ন্সের 6 জয়ের বিপরীতে মেক্সিকো জয় পেয়েছে কেবল 1 ম্যাচে। এর মধ্যে 1996 সালের বিশ্বকাপে একমাত্র ম্যাচে মুখোমুখি হয়েছিল 2 দল, সেখানে 2-0 ব্যবধানে জয় পায় ইংল্যান্ড। এবার ইতিহাস বদলানোর সুযোগ স্বাগতিক মেক্সিকোর সামনে। তামিম হোসেন,
সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার, জনগণ থেকে দূরে রেখে সরকার প্রধানের নিরাপত্তা নয়। পিজিআরের প্রতিষ্ঠা বার্ষিকীতে তারেক রহমান, সবার আগে বাংলাদেশ নীতিতে জোর রাষ্ট্রপতির। খামেনির শেষ বিদায়ে কাঁদছে ইরান, কোটি মানুষের ভালোবাসা দেখে বিস্মিত ট্রাম্প। শীর্ষ নেতাদের ফের নিশ্চিহ্নের হুমকি, আদর্শকে হত্যা করা যায় না, জবাব তেহরানের। এবং ভিনিসিয়াস হ্যালান্ড দ্বৈরথের অপেক্ষা, রাতে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল নরওয়ে। সকালে স্বাগতিক মেক্সিকোর চ্যালেঞ্জ নেবে ইংল্যান্ড। এই ছিল রাতের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন, আর তাই দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর দেখবেন সম্পাদকীয়, সঙ্গেই থাকুন সময়।